স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ইংরেজিতে একটা কথা বলা হয়, একটা ফ্রেজ, যেখানে বলা হয় ল অ্যাবাইডিং সিটিজেন, বা একজন নাগরিক যিনি আইন মেনে চলেন বাংলা করলে। কিন্তু এই অনুব্রত মণ্ডল নামক ব্যক্তিটি যে কোনোদিনও আইন মেনে চলে না, কোনোদিনও আইনের তোয়াক্কা করে না, তার তো বেশ কিছু উদাহরণ রয়েছে। আমরা দেখেছিলাম যখন রাজ্যে একের পর এক বক্তব্য সে করেছে, আমি তিনি বলছি না, ইচ্ছে করেই সে বলছি, অনুব্রত মণ্ডলকে আমি তিনি বলতে চাইছি না, একজন মহিলা হয়ে যে ভাষায়, কদর্য ভাষায়, অশ্রাব্য ভাষায় তিনি কথা বলেছেন, বা এই অনুব্রত নামক ব্যক্তিটি কথা বলেছে, তাকে আপনি আজ্ঞে করার মতো সম্মান সে অনেক আগেই হারিয়েছে, আবার নতুন করে হারিয়েছে। আমি একজন মহিলা বলে আমার তাকে তিনি বলতে লজ্জাবোধ হচ্ছে। তো এহেন ব্যক্তিকে যখন কোনো রকমভাবে লাগাম টানা যায়নি, তার মুখে কোনো রকমভাবে কোনো কিছু, যে শব্দ সে চাইছে সে বলে যাচ্ছে, তাকে কোনো রকমভাবে কোনোভাবে লাগাম পরানো যাচ্ছে না, সেই জায়গা থেকে সে একটা দুঃখিত বলে 4 লাইনের একটা বার্তা দিচ্ছে, তাও কাকে না, দলকে যখন দল নির্দেশ দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, এই দলকে সে কি বলল, দল তাকে কি বলল, সেটা পরবর্তী বিষয়, আদতে বিচার্য নয়। একজন নাগরিক সে যদি আইন না মানে, তাকে পুলিশ কি করলো, তাকে প্রশাসন কি করলো, তার বিরুদ্ধে কোন পদক্ষেপটা করতে পারলো, সেটা বিষয়। আমি একজন নাগরিক হিসেবে আমার মনে হতেই পারে যে আমি আদতে নিরাপদ। অপরাধী যদি অপরাধ করে সদর্পে ঘুরে বেড়ায়, তাকে পুলিশ যখন থানায় ডাকে সে এড়িয়ে যায় এটা বলে যে তার নাকি শরীর খারাপ হয়েছে। আমরা দেখেছি আগেও যখন তাকে বারবার সিবিআই সমন পাঠিয়েছে, বারবার তাকে ডাকা হয়েছে, সে বলেছে যে না আমার শরীর খারাপ, বারবার এড়িয়ে গিয়েছে। কিন্তু তারপর যখন একেবারে একদম মাথার উপর দিয়ে জল গড়াতে শুরু করেছিল অনুব্রত, তখন সামনে শিব ঠাকুরের মতো চলে এসেছিল শিব ঠাকুর মণ্ডল, তারই দলের এক নেতা, তারই দলের এক কর্মী, তাকে বলেছিল সে নাকি অনেক বছর আগের একটা মামলায় তাকে নাকি খুন করার চেষ্টা করেছিল, এবং পুলিশ তখন প্রচণ্ড সক্রিয় হয়ে তাকে কিভাবে বাঁচানো যায় সেই ব্যবস্থা করেছিল, একেবারে আমাদের রাজ্যের জেলে ঢুকিয়ে। তারপর শেষ রক্ষা হয়নি, তাকে নিয়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম যে সিবিআই তাকে কিভাবে ইঁদুরের গর্ত থেকে টেনে বার করেছিল। কিন্তু এহেন অনুব্রত মণ্ডল কিছুদিন আগে বাংলায় ফিরে এসে যে অশ্রাব্য ভাষায়, যে জঘন্য নোংরা ভাষায় একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে, আইসি বোলপুরের আইসি, তাকে যেভাবে কথা বলছে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসার কথা বলছে, শুধু তাই নয়, তার মাকে, তার স্ত্রীকে যে ভাষায় নোংরাভাবে অপমান করছে, তাকে আর যাই বলা হোক, তাকে এই অপরাধকে কোনো রকমভাবে রেয়াত করা যায় না। কিন্তু তারপরেও সে সমন এড়িয়ে রীতিমতো পার্টি অফিসে ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুস্থতার লক্ষণ নেই। এহেন অনুব্রত মণ্ডলকে আপনি একজন ভারতের নাগরিক হয়ে, এই বাংলার মানুষ হয়ে কি বলবেন আপনি ভেবে দেখুন। তার আগে দেখুন একটা প্রতিবেদন, কি করলেন অনুব্রত সারাদিন। বোলপুরের আইসিকে টেলিফোনে নোংরা ভাষায় গালিগালাজ অনুব্রত মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই। পরে নামকে ওয়াস্তে ক্ষমা চান মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট। আমি আইসিকে আমু বলেছি, চাঁদু ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যে কেবলই দায় সারা, তার প্রমাণও যেন মিলল হাতে নাতে। এদিন পুলিশের সমন হেলায় এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুখোমুখি হলেন না পুলিশের, তার হয়ে গিয়েছিলেন আইনজীবী। বেরোনোর সময় তিনি কি বললেন শুনুন। অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টা। কারণে এলেন না, কি কারণ দেখালেন? সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? বলেন কি,
এত গুরুতর একটা বিষয়, সেখানে নাকি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। এতেই যেন প্রমাণ হয় পদ হারিয়েও অটুট অনুব্রতর দাপট। এখনো ততটাই প্রভাবশালী যে প্রভাবের কথা বারবার গরু পাচার মামলায় বলেছিল সিবিআই। তাই হয়তো এখনো কেষ্টকে গ্রেফতার করতে হাঁটু কাঁপে রাজ্যের পুলিশের। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। বারবার হুমকি কটু কথার পরেও রেহাই পেয়ে যান অনুব্রত। শুধু নোটিশ পাঠিয়ে ক্ষান্ত থাকতে হয় পুলিশকে। সূত্রের খবর, রবিবার ফের তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। বেলা 11টার মধ্যে ফের একবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে এসডিপিও অফিসে, কারণ এই কেসের এসডিপিও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার। তার আগে এদিন পুলিশকে এড়ালেও বিকেলের দিকে পার্টি অফিস যেতে ভোলেননি অনুব্রত মণ্ডল। চাকরি প্রার্থীদের দমন পীড়ন করতে পারে পুলিশ। মুর্শিদাবাদে হিংসায় নির্বাক দর্শকের ভূমিকা পালন করতে পারে পুলিশ, কিন্তু অনুব্রতদের মতো শাসক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বীরপুঙ্গব পুলিশ। দলের মদত না থাকলে পুলিশের তলব এড়িয়ে বহাল তবিয়াতে কেষ্টর পার্টি অফিসে যাওয়া সম্ভব? রিপাবলিক বাংলা। এই বিষয়টি, এই ভাইরাল অডিওটি যখন সামনে এসেছিল, তারপর আমরা দেখেছি যে যেভাবে বীরভূমের পুলিশ সুপার তিনি বলেছিলেন যে আমরা নাকি স্ট্রং লিগ্যাল অ্যাকশন নিচ্ছি, অর্থাৎ খুব কড়া পদক্ষেপ করা হবে পুলিশের তরফ থেকে। সেই কড়া পদক্ষেপের একটা নমুনা আমরা দেখেছি। তাকে ডাকা হয়েছিল, অনুব্রত মণ্ডল যায়নি এবং বলেছে তিনি নাকি অসুস্থ। তার আইনজীবীরা গিয়েছিলেন, আইনজীবীরা গিয়ে বলেছেন সৌজন্য সাক্ষাৎ করতে নাকি গিয়েছিলেন বোলপুর এসডিপিও অফিসে। আমরা জানি না পুলিশ গিয়ে কিভাবে, আইনজীবী গিয়ে কিভাবে থানায় গিয়ে বা কোনো এসডিপিও অফিসে গিয়ে কিভাবে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে কিনা তার ক্লায়েন্টকে বলা হয়েছে যে হাজিরা দিন। সেই জায়গা থেকে কিভাবে সেটা সম্ভব, বা কোন পথে একজন অপরাধী না গিয়ে পুলিশের সমন এড়িয়ে সে দিব্য পার্টি অফিসে একেবারে হেঁটে হেঁটে কোনো অসুস্থতার লক্ষণ ছাড়া চলে গিয়ে বীর দর্পে ঘুরে বেড়াতে পারে? কি করে সম্ভব? কোন দেশে সম্ভব? কোন 21শে আইন তাকে এই আইনি সাহায্য দেয়? আমরা সত্যিই জানি না। কিন্তু এই জায়গা থেকে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের এই আলোচনায়, তাদের সঙ্গে আগে কথা বলবো। দীপঙ্কর সরকারকে আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। বাকিরা আসবেন এক এক করে, সবার সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু প্রথমেই আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, দেখুন অনুব্রত মণ্ডল কি বলেন, কি করেন, কি করেছেন, কি দেখিয়েছেন আমাদেরকে, সেগুলো আমরা সব জানি। নতুন করে অনুব্রত মণ্ডলের চরিত্র বিশ্লেষণে সত্যিই কোনো জায়গা নেই, কিন্তু যেটা করে এখনো পর্যন্ত পার পেয়ে গিয়েছে সেটা কেন, কিসের জন্য? তাকে, তার জায়গায় যদি অন্য যে কেউ থাকতো XYZ, তার সঙ্গে কি এই ব্যবহারটা করতো পুলিশ, নাকি তার জন্য আচরণটা অন্য কিছু হতো? ঠিক, মানে এ তুমি কেমন পুলিশ, মানে এটা ভালোভাবে বলা যায়। আপনি দেখাচ্ছিলেন যে চাকুরিহারা সাধারণ নিরীহ জনগণ, তাদের উপর পুলিশের কি অমানসিক বিক্রমে তার চলছে। আর পাশাপাশি এই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আত্মসম্মান বিকিয়ে চাটুকারিতার একটা নির্মম উদাহরণ আমাদের সামনে রয়েছে। এটা শুধু পুলিশের কথা নয়, মানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই অনুব্রতর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার। এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে আমি বলছি যে ভাষা বা যা কিছু একটা, দেখুন মানুষ অমানুষের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো আমরা সবাই যারা মানুষরা এখানে বসে আলোচনা করব, তারা অমানুষের বিভিন্ন রকম ক্রিয়াকর্ম নিয়ে ডেফিনেটলি কোনো আলোচনা করব না, কিন্তু এটা বুঝতে হবে এই অমানুষের যে কথাটা আপনি শুনছেন, এটা শুধুমাত্র অনুব্রতর ভাষা নয়। এটা আমি যদি খুব ভুল না হয়, আপনারা, আমি জানি আপনি হয়তো অনেক দিন আছেন সাংবাদিক জগতে, যারা বহুদিন ধরে আছে, যারা 2011 সালের বিভিন্ন সময় থেকে তারা যান মমতা ব্যানার্জির সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা করতে, তারা জানেন এ ভাষা মমতা ব্যানার্জির মুখের ভাষা, যেটা আজকে অনুব্রতর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। এবং এটাই তৃণমূলের ভাষা, এটা শুধু অনুব্রতর ভাষা নয়। এবং এটাকেই আমরা দিনের পর দিন সহ্য করেছি, দিনের পর দিন হজম করেছি, এবং দিনের পর দিন এই দলটাকে আমরা ক্ষমতায় রেখেছি। এবং আজকেও তার ফলে এরকম একটা কীট পতঙ্গের মতো গরু চোর, বালি চোর, পাথর চোর, এবং এই মানুষটাই, যে মানুষটা বা অমানুষটা, এটা আগে মাগুর মাছ বিক্রেতা, সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং সে
ফোন করে রাজীব কুমারকে বলতে পারে, এই রাজীব কুমার, মানে এই যে কথাটা, রাজীব কুমারও আমি অবাক হচ্ছি যে একজন আইপিএস অফিসার, সর্বময় কর্তা পুলিশের, তারও একটা মিনিমাম আত্মসম্মান বোধ নেই। মানে আমি বলছি একজন একবার ভেবে দেখুন যে ডিজি রাজীব কুমার তিনি কিছুদিন আগে বলেছিলেন পুলিশকে যদি মারা হয় তাহলে পুলিশ পাল্টা 5টা মারবে, 4টে মারবে, কিন্তু এখানে পুলিশকে শুধু নয়, পুলিশের মাকে, তার স্ত্রীকে যেভাবে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেখানে শ্লীলতাহানির ধারা দেওয়া হয়েছে। এটাকে শ্লীলতাহানির ধারা দেওয়া উচিত না ধর্ষণের ধারা দেওয়া উচিত? আমার তো মনে হয় ধর্ষণের ধারা দেওয়া উচিত। দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ আধিকারিককে এইভাবে কথা বলার জন্য আমার তো মনে হয় পুলিশের সেই মেরুদণ্ড থাকা উচিত, ওনাকে ঘাট ধরে হিড়ির করে টানা উচিত, এক একটা করে চামড়া একটু একটু করে উঠানো উচিত। মানে এটাই পুলিশের করা উচিত। যদি না হয় তাহলে সাধারণ মানুষ সাহস পাবে ডিজিকে এইভাবে কথা বলার, পুলিশ অধিকারীকে এইভাবে কথা বলার। আজকে মমতা ব্যানার্জির কাছে এটা চ্যালেঞ্জ যে মমতা ব্যানার্জি ওনাকে জেলে ঢোকাতে পারেন কিনা, ওনাকে শাস্তি দিতে পারেন কিনা, না হলে পুলিশ মন্ত্রী হিসেবে ওনার পদত্যাগ করা উচিত বলে আমার মনে হয়। এই জায়গাটাকে মানুষকে বলতে হবে, সবাইকে বলতে হবে। আমরা জানি না কাজী মাসুম আক্তার, আমরা জানি না যে আগামীকাল আবার সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আমরা যা দেখেছি এতদিন পর্যন্ত তার ট্র্যাক রেকর্ড, অনুব্রত মণ্ডল যাবেন বলে আপনার কি মনে হয়? আর যদিও বা যান, তাকে কোন ধারায় মামলা দেওয়া হবে সেটা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেও বলেছেন। তাকে জামিন এমনভাবে তাকে যদি গ্রেফতার করাও হয় খুব সহজে জামিন পেয়ে যাবে, এবং উল্টে যে পুলিশ আধিকারিক অভিযোগটি করেছেন তাকে হয়তো সাসপেন্ড করে দেওয়া হবে। আপনি কি মানেন? অসুখটা দেখুন, এই ঘটনার পর ফিরহাদ হাকিম সাহেব বলছেন এটা জেলার তুচ্ছ ঘটনা। খুব ঠান্ডা মাথায় বুঝুন। আমি তোমাদের এই চ্যানেল থেকে ফিরহাদ হাকিম সাহেবকে বলি যে আপনার স্ত্রী আপনার মাকে ঠিক ওইভাবে, ওই ভাষাতে, ওইভাবে তোমার সুন্দরী বউকে তুলে আনবো নাকি? সুন্দরী বউ মানে আগে থেকে যে বউটাকে সুন্দরী ছিল, তুলে আনতে হবে তাকে। এই ভাষায় যদি কেউ গালাগাল দেয়, অশ্লীলতা করে, ধমক দেয়, নারী শরীরকে নিয়ে খেলা করে, আপনি কে তুচ্ছ বলবেন? আগে ঠিক করুন। আপনি তো কলকাতার মহানাগরিক মেয়র, আপনি পয়েন্টটা বুঝুন। আপনি অনুব্রতকে নিয়ে আলোচনা করছেন, অনুব্রত সৃষ্টি হয় কোত্থেকে? অনুব্রত এই কদর্য ভাষা কোথা থেকে রূপ পায়, এইটাকে ক্লিয়ার করুন। এত বড় ঘটনা ঘটার পর কলকাতার মেয়র, তার দলের সতীর্থ, সহকর্মী, তার ভাষা দেখুন, এটা কি তুচ্ছ ঘটনা? আপনি এই কথা আপনি তো জানেন নিশ্চয়ই, ঘটনাকে সামনে রেখে তিনি বলছেন পুচকে ঘটনা। তিনি তো সবেতেই নাটক দেখেন। যদি কেউ আন্দোলন করে, কেউ কোনোভাবে রাস্তায় নেমে মিছিল করে, সেগুলোকে বলেন যে তারা নাটক করছে। আর অনুব্রত মণ্ডলের এত বড় ঘটনাকে তিনি বলছেন পুচকে ঘটনা। কে বলছেন? কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাসুম আক্তার, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আসবো আপনার কাছে, কিন্তু তার আগে ফিরহাদ হাকিম কি বলেছেন একবার শুনুন, তারপর আসবো ডিজি, যিনি পুলিশের সর্বময় কর্তা, তিনি কি বলেছিলেন সে কথাটা শোনাবো, এবং তারপর পুলিশ কি করতে পেরেছে এখনো পর্যন্ত সেটাও দেখবো। আগে দেখুন কি বললেন ফিরহাদ হাকিম। আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উচ্ছৃঙ্খলতা সহ্য করেন না। কষান করে দিয়ে অন্যায় করেছে তাকে কষান করে দেওয়া। আর যখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। যখন বড় বড় নেতারাই এই ধরনের কথা বলে ছুট দিয়ে দেয় বা ছাড় দিয়ে দেয় এই অনুব্রতদের, তখন তো অনুব্রতরা আরো বড় ময়দানে খেলার চেষ্টা করবে, তাই নয় কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে এই ধরনের দুঃখিত বার্তা দিয়ে দিল, হয়ে গেল, পার্টি অফিসে ঢুকে গেল। পার্টি অফিসের দরজা তার জন্য বন্ধ হয়নি। এবং ফিরহাদ হাকিম বলছে একটা পুচকে ঘটনা নিয়ে এত কথা কেন বলা হচ্ছে? লজ্জা করে না? কারণ এই ধরনের কথা ভাবতে লজ্জা করে না? যখন এই কথাগুলো আমরা কানে শুনি তখন আমাদের লজ্জা হয়। এই জায়গা থেকে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে গিয়েছেন আরো একজন গেস্ট, আমাদের সঙ্গে রয়েছেন সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, যিনি শাসক দলের হয়ে কথা বলবেন, এবং সেই সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন। আমি হ্যাঁ বলুন, আপনার জন্য 10 সেকেন্ড দিলাম। আমি এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাইছি, কিন্তু পুচকে ঘটনা, এই যে গালাগাল আমি আমার সারা জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় শুনিনি, আমার লাইফে শুনিনি। এই গালাগাল মাননীয় নিশ্চয়ই হেডফোন ছাড়া বাড়িতে শুনেননি, নাহলে অভিষেকের বাচ্চা শুনে ফেলত। আমাদের এই সমাজের শিশু কিশোর বাচ্চারা যারা স্কুল কলেজে পড়ে, স্কুলে পড়ছে, তারা এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। সমাজের কি পছন্দ রয়েছে চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন? না, পছন্দটা তো তখনই রোখা যায় যখন যদি আমরা দেখতাম যে না সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে কোনো অ্যাকশন নিয়েছে। এই কথাটা ওসিকে বলার পর ঠিক ওই গালাগাল দিয়ে, সমান গালাগাল দিয়ে রাজীব কুমারকে এই কথাটা বলছিল।
রাজ্য পুলিশের সর্বাধিনায়ককে এই কথাটা বলছে, একই গালাগাল দিয়ে। ঠিক, আমি সেই পরিষ্কার জায়গা করে থেকে বলছি, একবার আপনাদের মনে করিয়ে দিই, ডিজি রাজীব কুমার যখন বলেছিলেন যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, কেউ যদি পুলিশের বিরুদ্ধে একটা কোনো স্টেপ নেয় তাহলে পুলিশ কতগুলো স্টেপ নিতে পারে বা কতটা স্ট্রং স্টেপ নিতে পারে বলে ডিজি রাজীব কুমার নিজে বলেছিলেন। এখন আমরা তার সেই সমস্ত স্টেপ দেখতে পাচ্ছি না, কিন্তু কি বলেছিলেন ডিজি শুনুন। আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য, এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপর গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট। সৌরভপ্রিয় দত্তের কাছে আসবো, প্রথমেই আসবো, কাজী মাসুম আক্তারের কাছেও আসবো, কিন্তু সৌরভপ্রিয় দত্ত আমাদের একটু লেটে এসে যোগ দিয়েছেন, সেই জন্য আগে আপনার কাছেই আসি। আপনার কি মনে হয় ডিজি রাজীব কুমার যে কথাটা বললেন কিছু মাস আগে, এই কথাটা তিনি বলেছিলেন, তার কোনো প্রতিফলন আপনি অনুব্রত মণ্ডলের রিসেন্ট যে ঘটনা তার সঙ্গে পেলেন? কোনো মিল পেয়েছেন? পুলিশের কোনো রকম পদক্ষেপ দেখেছেন যার সঙ্গে এই কথার রিফ্লেকশন মিলছে? দেখুন, প্রথমেই আমি একটা কথা বলি যে বীরভূমের অনুব্রত মণ্ডল যে ধরনের কথা বলছে, আমার তো একটা মেয়ে আছে, অনুব্রত মণ্ডলেরও মেয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে, আর মেয়ে থাকুক বা ছেলে থাকুক, অনুব্রত মণ্ডল যে ধরনের কথাবার্তা বলেছে তার ঘেন্না জানানোর মতন ভাষা সত্যি কথা বলতে আমার কাছে নেই। কারণ আমার নিজের কাছে নিজেরই খুব ঘেন্না লাগছে, এবং যেভাবে আমি বলছি, আমাকে একটু বলতে দাও বিশাখা, তুমি বুঝতে পারবে। আমার প্রথম কথা হচ্ছে যে ওখানে পুলিশের মা বউকে নিয়ে যে ধরনের উনি কথাবার্তা বলেছেন, এই বক্তব্য ও অনুমোদন তো দূরের কথা, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে অবশ্যই নেওয়া উচিত বলে আমি মনে করি। এক, দ্বিতীয়ত শুধু পুলিশকে বা পুলিশের মা বউকে তুলে নয়, জেলা পরিষদের যিনি একজন সভাধিপতি কাজল শেখ, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে মিলে মিশে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওনাকে কাজ করতে বলেছে, সেখানে দাঁড়িয়ে তাকে যে ধরনের আক্রমণ করা হয়েছে, সেটা আমার এখানে বসে কথা বলে লাভ নেই, কিন্তু আমি জানতে চাইছি, যেহেতু সময়টা তো খুব বেশি নেই, সৌরভপ্রিয় বাবু একটা বিষয় বলুন, আমাকে ছোট করে বলুন যে পুলিশ কি ব্যবস্থা নিতে পারলো, পুলিশ মন্ত্রী কোন নির্দেশ দিলেন, আমি বলছি ডিজি কি বললেন? আমি একটা কথা পরিষ্কার বলছি, এই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না, এই ধরনের ঘটনাকে, কিন্তু আমার কথা হচ্ছে যে পুলিশ কি পদক্ষেপ করবে না করবে সেটা আপনারা দুদিনের মধ্যেই দেখতে পারবেন। এক, আর দ্বিতীয় কথা আমি আপনাকে বলি, কেউ কেটে নয় বীরভূমে, কেউ কেটে না, অনুব্রত মণ্ডল কেউ কেটে না, আমাদের দলের একটাই স্তম্ভ, আমাদের দলের একটাই স্তম্ভ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছবির ওপর দাঁড়িয়ে মানুষের ভোটে যেতে, মানুষ ভোট দেয়। সৌরভপ্রিয় বাবু আপনাকে শুনতে হবে, শুনুন, এত কথা আপনি মনোলগ বলে যাবেন, আমি জানতেও চাই না, আমি জানতে চাইছি যে পুলিশ কি করেছে, পুলিশ মন্ত্রী কোন নির্দেশ দিয়েছেন, পুলিশ মন্ত্রী কোন নির্দেশ দিয়েছেন, অনুব্রতকে ধরে আনুন বলেছে। আমাকে মানুষের বলতে দাও, কি বলছে অনুব্রত মণ্ডল তৃণমূলের আছে, এটা মিথ্যে কথা হচ্ছে। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই অনুব্রত মণ্ডল স্টেপ নেবার, কোন ক্ষমতা নেই। ক্ষমতা আছে কি না, ক্ষমতা থাকলে আজকে ঘাট ধরে বের করে দিত, আমরা অনুব্রত মণ্ডলকে দলে রাখতো না, আজ অবধি দলে রাখতো না, ঘাট ধরে বের করে দিত। না না, আপনারা তুমি সিপিএম বলো, বিজেপি বলো, তোমরা মানুষ হিসেবে পার্টি অফিসের দরজা তার জন্য বন্ধ হয় না। সৌরভপ্রিয় বাবু, আমি আসবো আপনাদের কাছে, আমাদের সঙ্গে দূর থেকে রয়েছেন একজন, এক সেকেন্ড, সৌরভপ্রিয় বাবু এবং দেবাশিস বাবু, আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু চুপ করুন। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ধর, প্রাক্তন পুলিশ কর্তা, আমি দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো। দেবাশিস ধর, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনি কাছ থেকে নানা অপরাধ দেখেছেন, কিন্তু আপনি বলুন, এই ধরনের ঘটনায় সঙ্গে সঙ্গে গ্রেফতার করা উচিত ছিল অনুব্রতকে, কি মনে হয় আপনার? দেখুন, এটা যে স্টেটমেন্টটা এসছে, এটা মনে হয় ভারতবর্ষের ইতিহাসে সব থেকে জঘন্যতম স্টেটমেন্ট। এর থেকে খারাপ স্টেটমেন্ট মনে হয় কোনো রাজনৈতিক নেতা কোনোদিন দেননি, আমি শুনিনি, অ্যাটলিস্ট আমার জীবদ্দশায় আমি শুনিনি। আর দু নম্বর কথা, দ্যাট ইজ অলসো ইন প্রেজেন্স অফ দি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তার যে অবস্থান কর্মচারী বা পুলিশের অফিসার ইনচার্জ, একটা মানে আমাদের কনস্টিটিউশনে আমাদের একটা খুব বড় ইম্পর্টেন্ট পোস্ট, এবং এটা আমাদের দেখবেন মানে আমাদের যেটা আইপিসি, সিআরপিসি আগে যে ছিল,
আর এটা তো বলেছে চুলের মুঠি ধরে নিয়ে আসবো, কে বাঁচায় হ্যান্ড অনেক কিছু বলেছেন। তো এই ঘটনা হওয়ার পরেও তাহলে কালকে মানে ডিরেক্টর জেনারেলকে নিশ্চয়ই ডাইরেক্ট চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এবং সঙ্গে যদি মানে আমি ধরে নিই যে এই দপ্তরটা চালান মমতা ব্যানার্জি নিজে, পুলিশ মন্ত্রী উনি নিজে, তাহলে তারই দলের একজন জেলা প্রেসিডেন্ট মানে তিনি তার ডাইরেক্টর জেনারেল এবং সেই পুরো দপ্তরটা সম্পর্কে যে চ্যালেঞ্জ দিয়েছেন বা আইন শৃঙ্খলা যে চ্যালেঞ্জ দিয়েছেন। আপনার কাছে আসবো, কিন্তু নেটওয়ার্কের জন্য কোনো একটা ইস্যু হচ্ছে। আমি একটা বিষয় জানতে চাইবো, কাজী মাসুম আক্তার অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যেই দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র তিনিও আমাদের সঙ্গে জয়েন করেছেন এসে। আপনাকেও স্বাগত জানাবো, আপনার কাছেও যাবো, কিন্তু কাজী মাসুম আক্তার আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, আপনি বোধহয় কোনো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলছেন। আপনার কাছেও আসবো, আপনার কাছেও আসবো। ভুল রিপ্রেজেন্ট করছেন আপনি, বলছেন ফিরহাদ হাকিম বলেছে যে পুচকে ঘটনা। আমরা বলছি না, উনি বলেছেন আমরা সেটা চালিয়েছি, আপনি দেরি করে এসেছেন, শুনতে পারেন। আবার জেলার নেতা পুচকে পাঁচকা জেলার নেতা অনুব্রত মণ্ডলকে উনি পুচকে পাঁচকা জেলার নেতা বলেছেন। আমরা অনুব্রত মণ্ডলকে আপনার যদি মেরুদণ্ড আপনি সৌরভ প্রিয় বাবু আপনি বলছেন যে সৌরভ প্রিয় বাবু, আপনার যদি শোনার মতো সৎ সাহস থাকে তাহলে শুনুন এবং তারপর উত্তর দিন। সৌরভ প্রিয় বাবু, আপনি বলছেন পুঁচকে পাঁচকা কোনো একটা নেতা, বীরভূমের নেতা, সেই কথা বলা হয়েছে। তাহলে এত আরে দাঁড়ান না দীপঙ্কর বাবু, তাহলে যদি তাই হয় তাহলে এই পুঁচকে নেতাকে ধরতে কেন পারছে না পুলিশ? কে বলেছে পা কাঁপছে? ওয়েট করুন না, দেখতে থাকুন। আমি পা কাঁপছে বলিনি, আপনি বললেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সত্যি কথা। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসবো, আমি বলিনি, আপনি বললেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলুন কাজী মাসুম আক্তার বলুন। হ্যাঁ আমি মাননীয়কে চালাবেন এই ধরনের ভাষা, আমরা চালাবেন এই ধরনের ভাষা সন্ত্রাস তৃণমূল এবং তৃণমূলের সমর্থকদের মুখে বোধহয় বলছি। আমি সাজেশন দিচ্ছি, সাজেশন বিজেপি মাননীয় ববি সাহেবকে সাজেশন দিচ্ছি, তাদের কথা বলতে অন্যায় হয়েছে। আমরা বলছি অন্যায় হয়েছে, হাত জোর করে ক্ষমা চাইছি। আচ্ছা ঠিক আছে, আপনার ক্ষমা প্রসঙ্গে আসবো। ক্ষমা চাও বলে দিচ্ছি। বলুন। ক্ষমা কিভাবে চাইতে হয় বলুন। আমি তো মাস্টারমশাই মানুষ, একটু ক্ষমা চাওয়ার পদ্ধতি বলে দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। ক্ষমা চাওয়ার জন্য আমাদের এই পশ্চিমবঙ্গে একটা জায়গা হয়েছে, ওই আদিবাসী মহিলাদের নাকখত দেওয়ানোর একটা ব্যাপার ছিল, হয়েছে তো। তাই ওই বোলপুর থানার আইসির যেখানে অপমানটা যে থানার কথা বলা হয়েছে, ওই বোলপুর থানায় উনি নাকখত দেওয়া শুরু করবে, এটা ক্ষমাটা বলছি। নাকখত দেওয়ার পরে যাবে, বলতে দিন আমাকে, আইসির বাড়িতে দাঁড়ান, আইসির বাড়িতে যাবে, আইসির পায়ে ধরবে, আইসির স্ত্রীর পায়ে ধরবে, আইসির মায়ের পায়ে ধরবে, সুব্রত বক্সির পায়ে ধরবে না। সুব্রত বক্সি অসম্মান করেনি, মমতাকে অসম্মান করেনি, যাকে অসম্মান করেছে তার পায়ে ধরবে, একেবারে বিচার, এর নাম কাজীর বিচার। আমি বলুন একটু সংক্ষেপে। নারী জাতিকে অসম্মান, গোটা নারী জাতিকে অসম্মান। আর অনুব্রত তার অক্সিজেনের ব্যাপারটা মাননীয় দেখেন, তাকে জেলে ঢোকানোর ব্যাপারটাকেও মাননীয়কে দেখতে হবে। ওনার তো ওষুধ খেলে গন্ডগোল হয়। আমি পরিষ্কার করে বলছি, আগামী কালকে পুলিশ তাকে ডেকে নিয়ে তুলে নিয়েছে, 3rd ডিগ্রি প্রয়োগ করবে। 3rd ডিগ্রি প্রয়োগ করে মাননীয় সেই বন্দোবস্ত করবে। উনি কোথায় আছেন, কোথায় লুকিয়ে আছেন জঙ্গলি জানোয়ারটা, তাকে তুলে পুলিশে ওখানে এমন পেটানি দেওয়া হবে, পশ্চিমবঙ্গের নারী সমাজের মর্যাদা ওখানে সুরক্ষিত হবে। এইটা করতে হবে, লাল করে দেওয়া। এই লোকটাকে এবার আমি নারী জাতিকে অসম্মান করেছে কোনো রাজ্যে অধিকারীকে দেবেন। আলোচনা হচ্ছে না, শুভেন্দু তো বলেছে চেষ্টা করবেন না, ওই চেষ্টা করলে আমি একটা কোশ্চেন করব না, এবার মিউট করে দেব। আজকে 1 সেকেন্ড আমি অন্য কোনো প্রসঙ্গে কথা বলবো না। 1 সেকেন্ড দেবাশিস ঘোষের কাছে আসবো। দেবাশিস ঘোষ, আপনি আমাকে একটা কথা বলুন, কান খুলে শুনুন, কান খুলে শুনুন। এটা ভাষা ঠিকই বলেছে, তো তোর মাকে বলো কি করতে গেছিল, তোর মাকে বলো কি করতে গেছিল, বিয়ে থেকে কত টাকা নিয়েছে, হ্যাঁ আমার মাকে বলবে, এই ভাষা এখানে করব না। এটা
পুলিশ কেন ধরতে পারছে না? পুলিশ কেন অনুব্রত মণ্ডলকে ধরতে পারছে না? কোথায় গিয়ে বাধা আসছে পুলিশের জন্য? রাফিক আলী, দেখুন আপনারা যে কোথায় বাধা পুলিশের। আপনারা ভাবুন, মহিলাদের যেভাবে আক্রমণ করেছে অনুব্রত নামক ব্যক্তিটি, সে কি করে এখনো পর্যন্ত পার পেয়ে যায়? পুলিশ কেন এখনো পর্যন্ত ধরতে পারছে না তা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কোন কোন জায়গায় বাধা পাচ্ছে, কোন কোন জায়গায় বাধা পাচ্ছে পুলিশ, কেন গ্রেফতার নয়। এক হলো বকরা, যে বকরা বারবার উঠে আসে, যে বকরার বিষয়টা তো থাকে। এই বকরাটা কে দেখে দেয়? অনুব্রত মণ্ডল। কে কতটা পার্সেন্টেজ পাবে, কার কত অনুপাত হবে, সেই সমস্ত কে দেখে নেয়? অনুব্রত মণ্ডল অ্যান্ড কোম্পানি। এর পাশাপাশি প্রকাশ্যে দুর্নীতি, সমস্ত ক্ষেত্রেই তো পুলিশকে সঙ্গে রেখেই সমস্তটা করা হয়, সেটা কে আর না জানে। সেটা আমরা দেখেছি বালি পাচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো বীরভূম এবং বীরভূম লাগোয়া যতগুলো জেলা আছে, সেই সমস্ত জায়গায় যে কোনো দুর্নীতির পেছনে একটাই নাম আছে, এবং সেই নামটা কি? প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, প্রকটভাবে, প্রচ্ছন্নভাবে সব ক্ষেত্রেই সেই এক কেষ্টর নামই উঠে আসে। সেখানে বালি পাচার, পাথর পাচার হোক বা সেখানে গরু পাচার হোক। আর এর পাশাপাশি বদলির ভয়, বদলির ভয় একটা বড় ভয়। কারণ তিনি, যিনি আজকে বলেছেন লিটন হালদার আইসি বোলপুর, তিনি জানেন কি যে যিনি এই কথাগুলো তিনি অভিযোগ আকারে বলছেন বা তিনি যে অভিযোগটা করেছেন, তারপরে এইটা তার যে চিঠিটা, যেটা দুঃখিত বলে বারবার কাটাকুটি করে দুঃখিত বানান ঠিক করেছে অনুব্রত মণ্ডল, এই দুঃখিতর পাশাপাশি তিনি আর একটা কথাও বলেছেন, কি করে লিক হচ্ছে, কে লিক করলো, এগুলোও দেখতে হবে নাকি দলকে। সে অপরাধটা এভাবে করে যেতে পারবে, কিন্তু তারপরে কে এইটা লিক করলো, কে রেকর্ডিং করলো, সেটা কত বড় অপরাধ, সেইটা যেন বিচার্য বিষয় হয়, সেইটা বলছে অনুব্রত মণ্ডল। এবার আমি আসি, তার মানে আইন সম্পর্কে নিজে ভালোই জানে কিন্তু অনুব্রত মণ্ডল। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, দেবাশিস ঘোষ, আমি আপনার কাছে আসবো যে দেবাশিসবাবু, আমরা জানি যে আইন কাউকে বাড়িতে এসে জানিয়ে দেওয়া হয় না যে আপনি খুন করলে আপনার ফাঁসি হবে, আপনি খুন করলে বা আপনি রাহাজানি করলে আপনার কি হতে পারে সেটা আপনি নিজেই জানেন। প্রথমে যে কথা বলে শুরু করেছিলাম যে আইন জেনে যারা যারা ল অ্যাবাইডিং সিটিজেন তারা সবটাই জানে। তাহলে অনুব্রত মণ্ডলের জন্য আইন হঠাৎ থমকে যাচ্ছে কেন? আমি প্রথমে বলার সময় বলেছিলাম যে আমরা এখানে যত ইচ্ছে চিৎকার চেঁচামেচি করতে পারি, কিন্তু অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেই। কারণ ভুললে চলবে না, এই অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূলের অ্যাসেট। অনুব্রতকে যখন ঘাট ধরে হিড়ির করে তিহারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে অনুব্রত মণ্ডলের কিন্তু পদ বহাল ছিল, মাথায় রাখবেন। আর এটা মনে করেই দিচ্ছি যে অনুব্রত মণ্ডল হচ্ছে সেই অনুব্রত মণ্ডল বকটুইয়ে যখন গোষ্ঠীদ্বন্দ্বে ওই আপনার যে ভাষা বকরার আদান প্রদানে যখন মানুষ পুড়িয়ে মারা হয়েছিল, তখন এই মমতা ব্যানার্জি অনুব্রতকে গিয়ে বলেছিল যে ওনাকে ডাকা হয়নি কেন, পুলিশ কোনো নয়, ওনার কোনো নেতা নেত্রীকে। মানে আসলে সেই সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্যে আইনটা কিভাবে চলে দেখতে হবে। আইনটা তৃণমূল চালায়, আনারুল চালায়, শাহজাহান চালায়। আপনারা ভুলে গেছেন শাহজাহানের পিঠের গল্প। এটাই তো তৃণমূল, এটা বারবার বলছি। সেটা শুধু অনুব্রত নয়, এই ভাষা মমতা ব্যানার্জির ভাষা, এটা আমি বারবার বলার চেষ্টা করছি। এটা আমি নয়, সবাই জানে। আমরা এই জায়গা থেকে বেরোতে হবে। এখানে বিরোধী দলের কাজ আছে, বিরোধী দলকে এটা বোঝাতে হবে সাধারণ মানুষকে যে পশ্চিমবঙ্গ ক্রমশ জেনোসাইড তৈরি করছে এই দলটাকে। একবার দীপঙ্কর ঘোষের কাছে, দীপঙ্কর সরকারের কাছে আসবো। দেখুন, অনুব্রতের একটা ভালো ডায়লগ আছে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব প্রচলিত, শুটে লাল করে দেব। আমি বীরভূমের জনগণের কাছে প্রশ্ন করতে চাই, আগামী দিন আসছে, এই অনুব্রত যে ডায়লগ দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেই অবস্থা অনুব্রতর হবে। এবং তার সাথে এই অনুব্রতের চুরির সাথে, অনুব্রতের অন্যায় কাজের সাথে যারা যুক্ত, তাদের বাংলার মানুষ যথার্থ জবাব দেবে। দ্বিতীয় প্রশ্ন, বিশাখা, লজ্জা লাগে, 24 বছর কলেজে পড়াই, যে কথাগুলো বলেছে, আমি আমার বোনের সম্মান, যে বোনের সম্পর্কে বলেছে, যে মায়ের সম্পর্কে বলেছে, আমি প্রশ্ন করতে চাই বাংলার মা বোনেদের কাছে, বাংলার বোনেদের কাছে, যে আপনাদের ঘরের সন্তান এই যে লিটন হালদার, সে তো চাকরি করেছেন, তার যোগ্যতায় চাকরি পেয়েছে, তার সিটডারটা হয়তো কেড়ে নিয়েছে বাংলার মমতা ব্যানার্জি, তার সিটডারটা হয়তো কেড়ে নিয়েছে রাজীব কুমার, কিন্তু মায়েদের বোনেদের যে অসম্মানজনক কথা বললো, আজকে বাংলার পুরো মাতৃসমাজকে যে হেয় করলো, এই মাতৃসমাজকে জবাব দিতে হবে এই তৃণমূলের বিরুদ্ধে। কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বাংলায় মহিলাদের উপরে এই অত্যাচার,
কিভাবে তিনি এখনো সহ্য করে আছেন। আমি রিপাবলিক বাংলার মাধ্যমে বাংলার প্রতিটি মায়েদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কেন এখনো এই অনুব্রত মণ্ডল নামক একটা ক্রিমিকিটের বিরুদ্ধে রাস্তায় লুকে দাঁড়াচ্ছেন না? কেন মোমবাতি নিয়ে যারা মিছিল করেছিল কিছুদিন আগে পাকিস্তানে জল পাচ্ছে না বলে, সেই বুদ্ধিজীবীদের মেরুদণ্ডগুলো কি মমতা ব্যানার্জির বাড়ি বিক্রি হয়ে গেছে? মমতা ব্যানার্জির কালীঘাটিকে বন্ধক রেখেছে? কেন অনুব্রতের বিরুদ্ধে মায়েদের সম্মান রক্ষার জন্য আজকে রাস্তায় নেমে দাঁড়াচ্ছে না? শুধুমাত্র বিজেপি প্রতিবাদ করবে, অন্য বাংলার মানুষ করবে না? আমি বাংলার মা বোনদের সেই জায়গা থেকে আমি একবার দেবাশিস ধরের কাছে আসবো। প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেখানে ডিজি বলছেন যে আমরা সুরক্ষা দেওয়ার জন্য আছি, কিন্তু পুলিশকে যদি গুলি করা হয় তাহলে তার পরবর্তীতে পুলিশও গুলি করবে বা পুলিশও একটা হ্যাঁ একদম একদম তার জন্য যা যা পদক্ষেপ করার করবে। কিন্তু আসলে বুলি যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে আমরা দেখলাম যে তিনি যেটা বলেছিলেন তার সঙ্গে তো কিছুটা হলেও মিলছে, যখন আমনদীপ অর্থাৎ যিনি বীরভূমের পুলিশ সুপার তিনি বলছেন কি না, তিনি বলছেন যে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশন দেবো। কিন্তু কোথায়, কেন তাহলে আটকে যাচ্ছে? আমি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু কোন কোন ধারায় তার বিরুদ্ধে, এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বা এফআইআর করা হয়েছে, সেই জায়গাটা একবার দর্শকদের সাথে জানিয়ে দেবো। ধারা 224, সেখানে বলা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। 132 ধারা বিএনএস, সরকারি কর্মচারীকে হেনস্থা। ধারা 75 শ্লীলতাহানি ও হেনস্থা। ধারা 351 হুমকি, ভারতীয় ন্যায় সংহিতায় এই সমস্ত বিষয়গুলো এই ধারায়, ভারতীয় ন্যায় সংহিতার এই ধারায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কিন্তু আমি দেবাশিস ধরের কাছে আসবো। দেবাশিস ধর, আপনার কাছ থেকে জানতে চাইবো যেটা, যে এই যে ডিজি যেটা বললেন বা আমনদীপ যেটা বললেন পুলিশ সুপার, তাদের তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ পাচ্ছি না কেন? একজন পুলিশ আধিকারিক হিসেবে আপনি কাজ করেছেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন তাহলে, যেটা বিরোধীরা বলে থাকে যে দলদাস হিসেবে কাজ করে পুলিশ, সেটাই কি আসলে সত্যি? দেখুন, অনুব্রত পুরো বীরভূম এবং পূর্ব বর্ধমানের ওই পুরো বেলটা কন্ট্রোল করে এবং ওই জায়গাটাতে মানে একটা গাছের পাতা ওনার কথা ছাড়া নড়ে না। তো আজকে যদি অনুব্রতর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে পুরো ভিতটা নড়ে যাবে। তো এইখানে দাঁড়িয়ে কারো এগেনস্টে অ্যাকশন নিতে গেলে আপনি জানবেন যে তৃণমূলের নেতাদের জন্য একটা আইন রয়েছে মানে আমাদের পশ্চিমবঙ্গে, এবং বাকি এরিয়ার জন্য একটা আইন রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে রাজ্য পুলিশের ডিজির সামনে তার যে অফিসার ইনচার্জ, তার সম্পর্কে যে ধরনের মন্তব্য বা যে থ্রেট করেছেন, পক্ষান্তরে ওনাকেই থ্রেট দেওয়া হয়েছে। তো ওনাকে পরে সামনে সাক্ষী রেখে এই কাজগুলো করা হয়েছে। তাহলে আজকের দিনে আপনি একটু ভালো করে বুঝুন অ্যাকশন কি নেবে। পুলিশ হয়তো খুব বেশি যদি চাপে পড়ে বা এরপরে নিশ্চয়ই ব্যাপারটা উচ্চতর কোর্টেও করাবে, মানে এত বড় একটা ঘটনা ঘটেছে, হয়তো লোক দেখানো অ্যারেস্ট হবে, কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। আজকে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে পুরো বাংলাতে, এই ন্যারেটিভের চক্করে পড়ে আজকে সাধারণ মানুষ একদিকে, তৃণমূলের নেতারা একদিকে, বাকি তৃণমূলের কর্মীদের আমি বলছি। আচ্ছা দেবাশিস বাবু, আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাইবো, একদম আইনি দিক থেকেই জানতে চাইবো, যেহেতু কালকে আরো একটা সমন পাঠানো হয়েছে কালকে আসার জন্য, দেখা করার জন্য এসডিপিও অফিসে সকাল 11টার মধ্যে, সেক্ষেত্রেও যদি অনুব্রত মণ্ডল না যান সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ফ্রিজ হয়ে গিয়েছে, নেটওয়ার্ক কোনো রকম সমস্যা হচ্ছে। সেই জায়গা থেকে আবার সৌরভ প্রিয় বাবুর কাছে আসবো। কাজী মাসুম আক্তার, জানি আপনারও বক্তব্য আছে, আসবো। তো কাজী মাসুম আক্তার, আমি আবার আপনার কাছেও সেই প্রশ্নটাই রাখবো যেটা কিছুক্ষণ আগে আমি দেবাশিস বাবুর কাছে রেখেছিলাম, যে একজন ল অ্যাবাইডিং সিটিজেন যা করে সেটা তো সে জানে যে কোন অপরাধ করলে কোন ধারায় তাকে মামলা দেওয়া হতে পারে, তাহলে কেন এই ধরনের কাজ করেও সে শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করে তারপর পার পেয়ে যায়? তাকে কেন, কোন মানে স্পর্ধাটা কোথা থেকে আসছে? আপনিই তো বললেন যে আপনি নিজে লজ্জিত, একটা দলের সমর্থক, শাসক দলের সমর্থক আপনি, তার সত্ত্বেও আপনি লজ্জিত। কি করা উচিত অনুব্রত মণ্ডলকে? আপনি ভুলে যান আপনি তৃণমূলের সমর্থক, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে এক লাইনে বলুন প্রথমে যে কি করা উচিত অনুব্রত মণ্ডলকে। সাধারণ নাগরিক হিসাবে যদি প্রশ্ন করেন, আমি পরিষ্কার বলবো আইন অনুযায়ী যে পদক্ষেপ এই বিষয়ে নেওয়ার দরকার, পুলিশের প্রত্যেকটা পদক্ষেপই নেওয়া উচিত। এবং আমি বলছি দেখুন আইনের কি কি পদক্ষেপ আছে, কিন্তু আপনি জানেন না, আপনাকে বলি যে কি কি ধারায় হচ্ছে। না এক সেকেন্ড, পুলিশের করা আমি বলছি তো, আপনি শুনুন না। পুলিশের করা যে ধারা, তাতে বলা হয়েছে কর্মীকে হেনস্থা করা হয়েছে, একদম ডিউটিরত একজন কর্মীকে, পুলিশ আধিকারিককে হেনস্থা করা হয়েছে, শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে।
সেই জায়গায় শ্লীলতাহানি না ধর্ষণ সেটা তো পরবর্তী সময় বিচার। আপনি বলুন কি করা উচিত? আমি তো পরিষ্কার বলছি যে অনুব্রত মণ্ডল যে অন্যায় করেছে এই অন্যায় বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। গ্রেফতার করা উচিত, একদম গ্রেফতার করা হচ্ছে না কেন? না অবশ্যই করা হবে, তার আইনি কোনো কিছু প্রসেস নিশ্চয়ই আছে। আমরা একটা কথা বলি না, সময় কেনা, এই সময় কেনাটা কেন হচ্ছে? এই প্রশ্নটা পুলিশকে জিজ্ঞেস করো। সময় কেনার কেনাটা কেন হচ্ছে? পুলিশকে জিজ্ঞেস করো না, এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলে আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার বলেছি আমরা মানি না। আসলে অনুব্রত মণ্ডল এখন কোনো দায়িত্ব নেই। ছোট্ট কুইজের প্রশ্ন, পুলিশ মন্ত্রীর নাম? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের উপর ভরসা রাখো, কথা শুনেছেন? প্রশাসনের উপর ভরসা রাখো, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে, কড়া ব্যবস্থা নেবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে বলছেন? আমি তো বলছি এখানে সৌরপ্রিয় বাবু, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, একদম মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তো মমতা কেউ তো একজন, মমতাকে মানেন তো? একদম মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা মানে। আচ্ছা ঠিক আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো বকটুইয়ে গিয়েছিলেন, বকটুইয়ে ঘটনার পর সবাই নিশ্চয়ই জানেন, মনেও আছে, তিনি বলেছিলেন যে কি করা উচিত না করা উচিত। এক তো ওই আনারুলকে কেন আগে বলা হলো না, দ্বিতীয়ত এক সেকেন্ড, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন পুলিশকে সামনে রেখে, তারপর সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল পুলিশকে বলে দিচ্ছে সুচপুরের মতো করে কেস দেবে। কে বলছেন না? অনুব্রত দাঁড়িয়ে বলছে, পুলিশকে নির্দেশ দিচ্ছে সুচপুরের মতো করে কেস দেবে। আর দাঁড়িয়ে শুনছেন কে? দাঁড়িয়ে শুনছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন এবং দেখুন, নিজের চক্ষু কর্ণ সার্থক করুন, দেখুন। মুখে চটটা মারা দরকার ছিল, সেই এমন ভাবে সাজাতে হবে কেস, কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে, হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে। সুচপুরে যেরকম হয়েছিল, সুচপুরের কেসটা দেখে নিন এবং দেখে কেস এমন করে তৈরি করতে হবে পরিবারের লোকেদের কথা, পাড়াপড়শিদের কথা নিয়ে। খুন হওয়াটাও খারাপ, অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারাটাও খারাপ। আশা করি আমরা সবাই দেখলাম যে তিনি দাঁড়িয়ে বলছেন, হাতে রয়েছে একটা মাইক্রোফোন, কার না মমতা বন্দ্যোপাধ্যায়ের, পেছন থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কে, তাকেও আমরা সবাই দেখলাম। এবং নিশ্চয়ই সৌরপ্রিয় দেখেছেন যে পেছন থেকে বলছেন সুচপুরের মতো বলুন। এইগুলো তাহলে আমরা কেউ দেখতে পাবো না? একজন পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবো না নাকি? চোখ দেখেও আমাদের চোখ বন্ধ করে রাখতে হবে? না, যা হচ্ছে ঠিক হচ্ছে। সুচপুরের মতো এই জেনোসাইডটাকে সাজিয়ে ফেলতে হবে। আমি একটু দুঃখের কথা বলি, পার্থবাবু দুঃখের কথা, উনিও জেলে ছিলেন, আর আমাদের অনুব্রতবাবু জেলে ছিলেন। অনুব্রতবাবুকে ছাড়ানোর জন্য অনেক তদবির করা হয়েছে, পার্থবাবুর মনে অনেক ব্যথা হয়েছে। পার্থবাবুর মনে ব্যথা, অনুব্রতর এত কথা কেন? অনুব্রত বেশি সম্পদ, পার্থবাবু বেশি সম্পদ ছিল না। আমাকে বলতে দিন, কিন্তু তাকে ছাড়া একটা পাতাও নড়বে না। আচ্ছা বলুন, প্রেরণাকে দিল এত বড় যে অনুব্রত বারবারন্ত, এত যে প্রেরণা ছাড়া রাজ্যে কিছু হয়েছে, এইটাই তো কথা। এই প্রেরণা বলি মাননীয়া, আমার দিদি মাননীয়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, একজন হলো কিম্ভূত কিমাকার, একজন হলো হদল কুতকুত, একজন হলো লাড্ডা গাড্ডা। মাননীয়ার অমৃত বচন কি কি? অখিলগিরি রাষ্ট্রপতি দীপঙ্কর সরকার, আবার বলছি এই ধরনের কথা বলবেন না। দীপঙ্কর সরকারের কাছে আসছে। দীপঙ্কর সরকার, আমরা দেখেছি এর আগেও অনুব্রত মণ্ডল বহু কথা বলেছে, পুলিশকে বোমা মারার জন্য উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকবে, এই ধরনের হুমকির কথা বলা হয়েছে। কাকে গাঁজা কেস দেওয়া হবে, কাকে কোন কেস দেওয়া হবে সেটাও ওপেন জায়গা থেকে বলে দিচ্ছে সে। তারপর এছাড়া এত ঘটনা তো আমরা জানি পর পর, তাহলেও কেন তার কেশাগ্রত ছুটে পারে না? আর এই এক সেকেন্ড দীপঙ্করের কাছে আসবো। দীপঙ্কর
ইনকোয়ারি করুন, এটা বলুন যে গ্রেফতার করা হবে। কি হ্যাঁ দেখুন, এই মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে কি করেছে অনুব্রত, অনুব্রতকে জেলে ঢুকাতে চাইছে কারণ ভোটে তাকে বালের সম্মান হয়, বিয়ের সম্মান হয়। মুখ্যমন্ত্রী বলেছেন, ফিরাদ হাকিম বলেছেন যে আরে সিঁদুর বিক্রি করতে তো আপনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেও গিয়েছেন অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে। আপনার লজ্জা করছে? আপনার লজ্জা করছে সৌরভপ্রিয়? সিঁদুর বিক্রি করছো কেন? বিক্রেতা কেন জেট কাটা নিয়ে তো মায়ের মাথা সিঁদুর এদেরকে কোথা থেকে নিয়ে কথা যখন পাওয়া যায় না না দীপঙ্কর বাবু, এটা স্বাভাবিক। যখন যে কোনো উত্তর দিতে পারে না তখন অন্য উত্তর খোঁজে, অন্য যুক্তি খোঁজে। তাকে বলা হয় শয়তানের তৃতীয় হাত। লোকনাথ বার করেছেন এই মুহূর্তে সৌরভপ্রিয় এবং তাদের মতো। এক সেকেন্ড, কারো কথা শোনা যাচ্ছে না। প্রত্যেককে মিউট করা হোক, প্রত্যেককে মিউট করা হোক। দেবাশিস ধর, আপনার কাছে জানতে চাইবো আগামীতে কি হবে এরপর? অনুব্রত মণ্ডলকে ধরার কি সাহস আছে পুলিশের? আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না। দেবাশিস বাবু, আপনার কাছে অনুব্রত মণ্ডলকে কি শেষ পর্যন্ত ধরতে পারবে পুলিশ? তাকে ধরার মতো সাহস আছে পুলিশের? এক সেকেন্ড, এক সেকেন্ড, দেবাশিস ধর। দেখুন, আগেও বলেছি পরেও বলেছি, পুলিশের এখানে জামিন অযোগ্য ধারায় এখানে মামলা, এখানে প্রাইমা ফেসি সব রকম এভিডেন্স আছে, এখানে এত ব্যাখ্যার দরকার নেই। যা বলেছে এরপরে যদি অ্যারেস্ট না হয়, এর থেকে মানে ভারতবর্ষের কলঙ্কতম কোনো কেউ শব্দ কেউ ইউজ করে, এটা যদি কোনো রাজনৈতিক নেতার ভাষা হয় তাহলে সমাজে থাকার দরকার নেই। তাকে আমার মনে হয় সমাজ থেকে যত তাড়াতাড়ি বিতাড়িত করা যায়, নাহলে সমাজে এই রাজ্যটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আর কেউ থাকতে পারবে না। কোনো মা বোন মানে নারী জাতির প্রতি যে ধরনের ভাষা নেমে এসছে, এর থেকে কদর্য ভাষা আজ পর্যন্ত কেউ বলেননি। এটা যদি এরও যদি বিহিত না হয় এবং চিফ মিনিস্টার নিজে একজন মহিলা, তার থেকে খারাপ এবং ডিজির প্রেসেন্সে বলেছে, তাহলে ডিজি তো নিজেই তার মানে সাক্ষী রয়েছেন, এরপর আর কি সাক্ষীর দরকার হতে পারে? বলে দিন তো আমাকে ভালো করে। এর থেকে মানে আমি বুঝতে পারছি না প্রশাসন কি তাকে মানে বেল নেওয়ার জন্য ওয়েট করছে। এটা তো সেটাই, আজকে তো কল্যাণ ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন যে বেল পেয়ে যাবে। তো এই ধরনের এরপরে আপনি কি গেস করতে পারেন বলুন তো? যে এরপরে আমার মনে হয় যে মহিলারা ওই 1000 টাকা 1200 টাকা 2000 টাকা 2500 টাকা। সবাইকে ধন্যবাদ। আমাদের সত্যি একেবারে সময় নেই। কাজী মাসুম আক্তারও কিছু বলার চেষ্টা করছিলেন, হয়তো অনেকেরই অনেক কিছু বলার রয়েছে, কিন্তু একেবারেই সময় নেই। শুধু একটা বিষয় আমরা দেখে হতবাক, আর কতবার এই ধরনের ছবি আমরা দেখবো অনুব্রতর ক্ষেত্রে আমরা সত্যিই জানি না, যে কিনা এত অসুস্থ যে পুলিশের ডাকে সাড়া দিয়ে থানায় যেতে পারে না। সে কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরেই একেবারে বহলতবিয়াতে নীল পাঞ্জাবি সাদা পাজামা পরে হাঁটতে হাঁটতে গাড়ির দরজা খুলে গাড়ির সামনের সিটে বসে দিব্যি দাপিয়ে যায় নিজেদের পার্টি অফিসের দরজা তো তার জন্য খোলা, ঘন্টার পর ঘন্টা সেখানে থাকে, কিন্তু তারপরেও তার টিকিটই ছুঁতে পারে না পুলিশ। আগামীকাল সকাল 11টার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে হয়তো আমরা জানি যে কি হতে চলেছে। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য, যারা এসেছিলেন প্রত্যেককে ধন্যবাদ। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH